একটি চামড়ার কালো দেওয়াল আমাদের মাঝখানে। হ্যাঁ, একে উন্মাদের স্বীকারোক্তি বলে ভেবে নিতে পারেন, কারণ আমি সত্যিই তার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। অতএব আমি অন্যভাবে নিজেকে প্রকাশ করতে লাগলাম। আমার সব সময় লক্ষ্য ছিল কি করে ওই তরুণীকে একটু বেশি করে আরাম দিতে পারবো। যখনই তিনি বসতেন, চিন্তায় মগ্ন থাকতেন কিংবা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন, আমি অদৃশ্য থেকে তাকে আরো আরাম করে বসতে দিতাম, শুতে দিতাম। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। এডোগাওয়া রাম্পো অনুসরণে আজকের গল্প রহস্যময় চেয়ার। পাঠ পিয়ালি গুহরায়, কনিনিকা ঘোষ ও সব্যসাচী দাশগুপ্ত। রহস্যময় চেয়ার। এই রে, 10টা বেজে গেল। এক্ষুনি ম্যাডাম এসে বসবে তার টেবিলে। তার আগে চিঠিগুলো টেবিলে সাজিয়ে রাখতে হবে, না হলেই রাগ। রোজ রোজ কি এত চিঠি আসে বুঝিনে বাপু। ও, আমার নাম আশুকা। 10 বছর এ বাড়ির পরিচারিকার কাজ করছি। দিন কয়েক আগে আমার সাহেব একটা বিশাল চেয়ার উপহার দিয়েছে ম্যাডামকে, বার্থডে গিফট। চেয়ারটাতে বসে যে কি আরাম। রোজ এই চেয়ারটাকে ঝেড়ে পুছে সাফ রাখতে হয়। এটা ম্যাডামের খুব পছন্দের চেয়ার। ওই যে ম্যাডাম আসছে, আমি যাই। ইয়োশিকো ওর স্বামীকে 10টার সময় কাজে পাঠিয়ে দিয়ে স্টাডি রুমে এসে বসলো। এখন সময় ওর নিজের। গ্রীষ্ম সংখ্যায় একটি পত্রিকার জন্য লেখা তৈরি করতে হবে। ইয়োশিকো বহুমুখী লেখিকা এবং যথেষ্ট ক্ষমতার অধিকারিণী। প্রতিদিন পাঠকেরা ওকে অজস্র প্রশংসাপত্র লিখত। সেই দিন সকালেও ডাকের চিঠিগুলিতে ও চোখ বুলিয়ে যেতে লাগলো। তারপর চোখে পড়ল ডাকে আসা পাণ্ডুলিপির মতো কিছু একটা কাগজ। অনেক সময় অনেক লেখকরা ওর মতামতের জন্য ওর কাছে লেখা পাঠাতো। বেশিরভাগই অবশ্য বাজে, হাই উঠে যায় পড়তে গিয়ে। যাই হোক, এই পাণ্ডুলিপিটি খুলে দেখলো এর কোনো নাম দেয়া হয়নি। আরম্ভই করেছে হঠাৎ সম্বোধন করে, প্রিয় ম্যাডাম। ওর প্রথমে মনে হলো এটা হয়তো চিঠিই হবে। ও তাড়াতাড়ি প্রথম 3 লাইন পড়ে গেল। পড়তে পড়তেও একেবারে নিবিষ্ট হয়ে গেল এই কদাকার কাহিনীর মধ্যে। ও চুম্বকের মতো আকৃষ্ট হয়ে পড়তে লাগলো। প্রিয় ম্যাডাম, সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে এই ধৃষ্টতাপূর্ণ চিঠি পেয়ে আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন। আমি যা লিখতে যাচ্ছি প্রিয় ম্যাডাম, আপনি পড়ে হয়তো হতবাক হয়ে যাবেন, কিন্তু কিন্তু আপনার কাছে আমি স্বীকারোক্তি করবই। সাংঘাতিক এক পাপ কাজ আমি করেছি, সে কথাই আপনাকে জানাবো আজ। বহু মাস ধরে আমি সভ্যতার আলো থেকে নিজেকে লুকিয়ে রেখেছি শয়তানের মতো। সারা দুনিয়ায় আমার এই লুকোনোর কথা কেউ জানে না। ইদানিং আমার সচেতন মনে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে। তাই আমার স্বীকারোক্তি না করে আর উপায় নেই। বিনীত অনুরোধ করছি, আপনি শেষ পর্যন্ত চিঠিটা পড়বেন। বুঝতে পারবেন আমার বিচিত্র মানসিকতা, আর কেনই বা আপনাকে এই চিঠিটা লিখছি। কোথা থেকে যে শুরু করব ঠিক বুঝতে পারছি না। এই অসাধারণ অদ্ভুত ঘটনাটির বিবরণ দিতে গিয়ে বুঝতে পারছি মানুষের ভাষা কত দুর্বল। যাই হোক, আমি আপনাকে পরপর বলে যাব কিভাবে কি হয়েছে। প্রথমেই বলে রাখি, আমি অসম্ভব কদাকার দেখতে। এ কথাটি মনে রাখবেন, না হলে আপনি যখন আমার শেষ অনুরোধ মেনে নিয়ে আমাকে দেখবেন, আপনি ভয় পেয়ে হতবাক হয়ে যাবেন আমার মুখ দেখে। বিশেষ করে এতদিন এমন অসুস্থভাবে কাটাবার পর। কিন্তু বিশ্বাস করুন, আমি ভীষণ কুৎসিত দেখতে হলেও আমার হৃদয়ে এক পবিত্র এবং প্রচণ্ড ভাবাবেগ জ্বলছে জ্বলছে আর জ্বলছে। আমি একজন সাধারণ কারিগর। সমৃদ্ধ পরিবারে জন্মালে হয়তো টাকা দিয়ে কোনো ক্ষমতার অধিকারী হতাম,
আর কুৎসিত হওয়া সত্ত্বেও আমার আত্মার এই যন্ত্রণা হয়তো কিছুটা লাঘব হতো। অথবা আমার যদি সৃজনী প্রতিভা থাকতো, সঙ্গীত আর কবিতায় হয়তো আমার দানবীয় চেহারাটাকে ভুলে যেতে পারতাম। কিন্তু সেসব আমার কিছুই নেই। আমি ফার্নিচার কারিগর ছাড়া আর কিচ্ছু না। শেষ পর্যন্ত নানা রকম চেয়ার তৈরির কাজেই পারদর্শী হয়ে উঠেছিলাম। এইদিকে আমার খ্যাতি এত ছড়িয়ে পড়ল যে আমি যে কোনো রকম জটিল চেয়ার তৈরির কাজের ভার নিতে লাগলাম। এমনকি বিলাসবহুল চেয়ার তৈরি করার অর্ডারও আমার কাছে আসতে লাগলো। ভাববেন, হাম্বরা ভাব নিয়ে নিজের কথাই বেশি বলছি হয়তো, কিন্তু আমি বিরাট শিল্পীর মতো অপূর্ব সৃষ্টির আনন্দই লাভ করতাম একটা চেয়ার তৈরি করে। আর একটা চেয়ার তৈরি শেষ হলেই আমি ওতে বসে অনুভব করার চেষ্টা করতাম কেমন লাগে ওই চেয়ারে বসতে। আমার এই দরিদ্র জীবনও রোমাঞ্চিত, আনন্দে চঞ্চল হয়ে উঠত। আমি কল্পনা করে নিতাম সবকিছু। হয়তো এই চেয়ার কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ঘরে যাবে, সে ঘরে দুর্লভ ছবিতে ভরা কত ধরনের বড় লোকেরা তার উপর বসবে, সুগন্ধ ফুলে হয়তো ঘরটা ভরে আছে। কল্পনা করতে করতে মনে হতো আমিও যেন সেই অদ্ভুত সুন্দর পরিবেশের একজন। আমি ভাবতাম আমি যেন এই সমাজের কেউ কেটা একজন হয়ে গেছি। ম্যাডাম, খুব বোকার মতো ভাবনা, সন্দেহ নেই। কল্পনা করুন কি করুণই না আমাকে দেখাতো। হ্যাঁ, মাঝে মাঝে ভাবতাম ওই বিলাসবহুল চেয়ারের গদিতে আরামে হেলান দিয়ে আমি আমার স্বপ্নের প্রিয়ার হাত ধরে আছি। কিন্তু আমার চারিদিকে নোংরা পরিবেশ, স্থূলদর্শনা মেয়ে ছেলেদের চেঁচামেচি, বাচ্চাদের কান্না আমার সুন্দর স্বপ্নকে ভেঙে চুরমার করে দিত। নিজেকে মনে হতো কত দুঃখী, যেন দেয়ালের গায়ে চলা কীটের মতো। এক একটা সুন্দর চেয়ার শেষ হতো আর আমার দুঃখের হতাশার শেষ থাকতো না। একবার এক হোটেল ব্যবসায়ী একটা বিরাট হাতল দেওয়া চামড়ায় মোড়া চেয়ার তৈরির অর্ডার দিল। এই ধরনের চেয়ার সাধারণত বিদেশ থেকে নিয়ে আসা হয়, কিন্তু আমার মালিক বলল আমি খুব দক্ষ কারিগর, তাই অর্ডারটা আমরাই পেলাম। উঠে পড়ে লেগে গেলাম জানেন নিজের সুনাম বজায় রাখতে। ডুবে গেলাম চেয়ার তৈরির কাজে। এই কাজটা যেন আমার জীবন মরণ হয়ে দাঁড়ালো। বহু পরিশ্রমের পর তৈরি হলো হাতল দেয়া চেয়ারটা। আহ, এমন আত্মতৃপ্তি আমি আগে আর কখনো কোনো কাজে পাইনি। খুব ভারী হয়েছে চেয়ারটা। উঠোনে চেয়ারটা টেনে এনে গা এলিয়ে দিতাম। কি আরাম, কি অপূর্ব বিলাসিতা, কি নরম চামড়াটা। এতে গা এলিয়ে দিলে মনে হয় কেউ যেন আদর করে জড়িয়ে রেখেছে। হাতল দুটো খুব নরম। ওই চেয়ারে আধশোয়াভাবে শুয়ে শুয়ে আবার সেই দিবা স্বপ্নগুলো ফিরে আসতে লাগলো। একবার মনে হলো আমার আমি কি পাগল হয়ে যাচ্ছি। হঠাৎ আমার মনে কোথা থেকে এক অদ্ভুত ভাবনা জুড়ে বসলো। কিন্তু সেই ভাবনাটা আমাকে অদ্ভুতভাবে আকর্ষণ করতে লাগলো। আসলে আমি চেয়ারটা হাতছাড়া করতে চাইছিলাম না। যদি হাতছাড়া করতেই হয় তাহলে আমিই বা ওটার সঙ্গে থাকবো না কেন? এই অভূতপূর্ব চিন্তাটা আমাকে পেয়ে বসলো। ম্যাডাম, আমি মনস্থির করে ফেললাম ওই চেয়ারটার সঙ্গেই আমি থাকব। যেমন ভাবা তেমনি কাজ। খুলে ফেললাম হাতল দেয়া চেয়ারটাকে। চেয়ারটা এমনভাবে তৈরি যে সিটটা প্রায় মেঝে পর্যন্ত নেমে এসেছে। চেয়ারটা বিরাট, একটা মানুষ যেন লুকিয়ে থাকতে পারে এইভাবে চেয়ারের পেছনের গহ্বরটাকে আবার তৈরি করলাম। অসুবিধা হলো ঠিকই, কিন্তু আমি তো দক্ষ কারিগর। এমনভাবে তৈরি করলাম যে হাঁটু দুটো সিটের নিচের দিকটাতে থাকবে।
মাথা আর বুক ব্যাক রেস্টের পেছনে। ওই গহ্বরে অনায়াসে একটা লোক নিজেকে লুকিয়ে রাখতে পারবে, যাতে বাইরের শব্দ ভেতর থেকে শোনা যায়। সেজন্য চামড়াতে একটা ছোট্ট ফুটো করে রাখলাম। সেই ফুটো দিয়ে বাইরের জগৎও দেখা যাবে, কিন্তু বাইরে থেকে সেই ফুটো দিয়ে কেউ আমাকে দেখতে পাবে না। একান্ত দরকারি জিনিসপত্র রাখার জন্য একটা জায়গাও করে রাখলাম। এইসব করার পর ফাঁকটা বেশ বাসযোগ্য হয়ে উঠল, কিন্তু একসঙ্গে 2-3 দিনের বেশি ওখানে থাকা মুশকিল। কাজটা শেষ করে গায়ের জামা খুলে আমি চেয়ারের ভেতর ঢুকে গেলাম। ম্যাডাম, ভেবে দেখুন আমার সেই অনুভূতির কথা। আমার মনে হলো আমি যেন এক নির্জন কবরে শুয়ে আছি। কি গভীর অন্ধকার। কিছুক্ষণ পরে হোটেল থেকে লোক এলো ঠেলা গাড়ি নিয়ে। কুলিরা এসে তুলে দিল চেয়ারটা। একজন বলল, বাপরে কি ভারী চেয়ার, হ্যাঁ 1 টন ওজন তো হবেই। শুনে আমার বুকটা ভয় চমকে উঠল। কিন্তু বিরাট চেয়ারটা আমাকে ছাড়াও তো প্রচন্ড ভারী, সুতরাং কেউ সন্দেহ করে বসবে না। তবুও আমার বেশ ভয় ভয় করতে লাগলো। যাই হোক, কিছুক্ষণ পর চেয়ারটা হোটেলের একটা বড় ঘরে রাখা হলো। পরে আমি আবিষ্কার করলাম ঘরটা ছিল একটা বিরাট হল ঘর। চেয়ারে লুকিয়ে থাকার মতলব কেন এলো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ম্যাডাম। আমার আসল উদ্দেশ্য ছিল, যখন দেখব চারিদিক ফাঁকা হয়ে গেছে, বেরিয়ে এসে হোটেলে ঘুরে বেড়াবো আর জিনিসপত্র চুরি করব। স্বপ্নেও কেউ ভাবতে পারবে না যে চেয়ারের ভেতরে একজন লুকিয়ে আছে। আমি সুযোগ পেলেই খুশি মতো চুরি টুরি করে আবার নিজের গোপন আশ্রয় ফিরে আসব। মতলবটা এতই মৌলিক আর অভাবিত যে আমি অনায়াসে চুরি করে গা ঢাকা দিতে লাগলাম। 3 দিনের দিন দেখতে পেলাম আমি বেশ কিছু জিনিস চুরি করে ফেলেছি। ভেবে দেখুন, প্রাণের আনন্দে চুরি করতে পারার কি মজা, কি রোমাঞ্চ। এছাড়া আমি এখানে বসেই দেখতে ও শুনতে পেতাম অনেক কিছু, সাক্ষী ছিলাম অনেক ঘটনারও। যাকে সেই প্রথম দিনটার কথা বলি ম্যাডাম। সেদিন চেয়ারটা রাখা হতেই হোটেলের কর্মীরা একে একে আরাম কেদারা এসে বসে শুয়ে পরীক্ষা করে নিল কেমন হয়েছে চেয়ারটা। তারপর সবাই চলে গেল এক এক করে। এবার আমি একা। নানান বিপদের আশঙ্কায় আমি অস্থির হয়ে উঠলাম, তবু আশ্রয় ছেড়ে বেরোতে ভরসা পেলাম না। কিছুক্ষণ পর আমার পায়ের শব্দ পেলাম। কি যেন হাঁপাতে হাঁপাতে তার ভারী শরীর আরাম কেদারে রাখলো। তুলে উঠল সিটটা। পাতলা চামড়া নিচেই তো আমি। ওর চওড়া কাঁধটা আমার বুকের উপর রাখলো। চুরুটের কড়া গন্ধ আমার নাকে এলো। আমি ভয়ে ঘামতে লাগলাম। এরপরেও অনেক লোক এলো, চেয়ারটাতে বসলো, মানে আমার উড়ুতে এসে বসতে লাগলো। তাদের নানা রকম কথাবার্তাও কানে এলো, কিন্তু কল্পনাতেও জানতে পারলো না ওরা যেটাকে নরম গদি ভাবছে তার শিরায় শিরায় রক্ত প্রবাহিত হচ্ছে। ম্যাডাম, নিশ্চয়ই ভাবছেন এই রহস্যময় গহ্বরে আমার এত আকর্ষণ কেন। আমি যেন একটা সম্পূর্ণ ভিন্ন জগতের জীব। জানেন, বসার স্পর্শ দিয়ে আমি ওদের আলাদা করে চিনতে শুরু করলাম। মোটা লোকগুলোকে জেলি মাছের মতো মনে হতো, আর রোগা লোক বসলে মনে হতো কঙ্কাল ধরে রেখেছি আমি। এছাড়াও মেরুদণ্ডের বক্রতা, সরু বা চওড়া কাঁধ, হাতের দীর্ঘতা, সরু বা মোটা উড়ু ইত্যাদি দিয়ে ওদের চিনতে পারতাম কে কখন এসে বসছে আমার উপর। জানেন, মেয়েদের আমি 2 ভাগে ভাগ করেছিলাম, সাধারণ আর সুন্দরী। কারো মুখ কিরকম তা তো দেখতে পেতাম না। দেহের ভার, বক্রতা, কণ্ঠস্বর আর গন্ধ দিয়ে সুন্দর অসুন্দর যাচাই করতাম। যাকে সেই প্রথম মেয়েটির কথাই বলবো আপনাকে, যে আমার হৃদয়ে তীব্র ভালোবাসা সঞ্চার করেছিল। ওর কণ্ঠস্বরে বুঝেছিলাম
ও রাশিয়ান। ঘরে তখন কেউ ছিল না। মেয়েটি গান করতে শুরু করলো। ও যেন খুশিতে ডগমগ করছিল। ও ঠিক আমার চেয়ারের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ হাসিতে ভেঙে পড়ল। তারপরেই ও বসলো আমার উপর। আধ ঘন্টা ধরে ও গান করলো। তালে তালে নেচে উঠলো শরীর, ওর পা দুটো। আমি কদাকার দেখতে বলে চিরকাল মেয়েদের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। আর আজকের এই নির্জন ঘরে আমি একজন রাশিয়ান সুন্দরীর এত কাছে রয়েছি। এ কি অকল্পিত ঘটনা! মেয়েটি নিজেকে একা ভেবে হেসে গিয়ে নেচে চলল। ভাবলাম, আমি যদি শুধু এই চামড়ার ব্যবধানটাকে সরিয়ে দিতে পারতাম তাহলে কি মজাই না হতো। চুরি করার মতলব আমার ঘাট থেকে নামলো। এই নতুন অনাস্বাদিত আনন্দে আমি পাগল হয়ে গেলাম। মনে হতে লাগলো আমার মতো কদাকার যাকে সবাই এড়িয়ে চলে তার পক্ষে চেয়ারের জীবনই অনেক বেশি আনন্দদায়ক। চেয়ারের ভালোবাসা হাস্যকর, একেবারে অসম্ভব, অবিশ্বাস্য মনে হবে। এই প্রেম অদ্ভুত, সন্দেহ নেই। এক অন্ধকার জগতে প্রেম জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমি ঠিক করে ফেললাম চেয়ারেই আমার আশ্রয়। শুধু গভীর রাত্রে খাবার সংগ্রহে আমি গহ্বর থেকে বেরিয়ে পড়তাম। এখন আমার ভাবতে অবাক লাগে, এত মাস চেয়ারে থেকেও কি করে ধরা পড়িনি আমি। দিনের বেশিরভাগ সময় চেয়ারে লুকিয়ে একভাবে থাকার জন্য আমি কিছুদিন পরে আর সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। হামাগুড়ি দিয়ে আমাকে বাথরুমে যেতে হতো। কি উন্মাদিনা ছিলাম ভাবুন। কিন্তু এত কষ্ট সত্ত্বেও গহ্বরে থাকার আনন্দে আমি বুঁদ হয়ে গেলাম। বেশিরভাগ লোকই স্বল্পস্থায়ী অতিথি। হোটেলের জীবন যেমন হয়, তাই আমার পক্ষে স্থায়ী প্রেম উপভোগ করা সম্ভব ছিল না। আজ সেসব দিনের কথা মনে করলে কেবল উত্তপ্ত স্পর্শের কথাই মনে পড়ে। অনবরতই আমার প্রেমাবেগ একজন থেকে আরেকজনে চলাচল করত। ম্যাডাম, আপনার কফি এই টেবিলে রাখলাম। একবার এক সুবিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী আমাদের হোটেলের অতিথি হলো। সে শুধু একদিনই আমার চেয়ারে এসে বসেছিল। তার নরম স্পর্শে কি অপার্থিব আনন্দই না আমি পেয়েছিলাম। মনে হয়েছিল আমার দেহ যেন আর রক্তমাংসের নয়। আমি যেন এক প্রতিভাময় শিল্পী জাদুকরীর ছোঁয়ায় অন্য মায়ালোকে চলে গিয়েছি। অনেক ঘটনার কথাই মনে পড়ছে, কিন্তু সব কিছু বলে আপনার সময় নষ্ট করব না ম্যাডাম। হোটেলে আসার কয়েক মাস পরে বিদেশি মালিক নতুন মালিকের কাছে হোটেল বিক্রি করে দেশে চলে গেল। মালিকানা বদলের ফলে ব্যয় কমিয়ে কি করে বেশি লাভ করা যায় সেই নীতি চালু হয়ে গেল হোটেলে। এবার হোটেলে খুব দামি জিনিসগুলো নিলামে সরানো হলো। বলাই বাহুল্য, আমার চেয়ারটাও তার মধ্যে ঢুকে গেল। আমি ভীষণ দমে গেলাম জানেন। আমার একটা মন বলতে লাগলো এবার বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াই ভালো। হোটেল থেকে হাত সাফাই করে আবার বেশ কিছু টাকা পয়সা জমেছিল। ভাবলাম আর আমাকে গোবেচারা গরিব কারিগর হয়ে জীবন কাটাতে হবে না। না হয় কদাকারি হলাম, কিন্তু হারানো দিনগুলোর কথা ভাবতে গিয়ে মনে হলো দেখাই যাক না, হয়তো নিলামে কোনো বড় লোক বাড়িতেই চেয়ারটা যাবে। আর একটু অপেক্ষা করি ধৈর্য ধরে। ফার্নিচারের দোকানে 2-3 দিন বসেই থাকলাম। তারপরে চেয়ারটা একজন কিনে নিয়ে গেল। যে চেয়ারটা কিনলো সে একজন উচ্চ পদস্থ কর্মচারী, টোকিওতে থাকে। ভাবলাম যাক, এতদিন পরে একজন বড়লোক ভদ্রলোকের বাড়িতে থাকতে পারব। আর হোটেলে আমার থাকতে হবে না। চেয়ারটাকে রাখা হলো সাহেবি কায়দায় সাজানো স্টাডি রুমে। সবচেয়ে খুশি হলাম এই দেখে যে চেয়ারটির মালিকের তরুণী সুন্দরী স্ত্রীর ব্যবহারের জন্য আনা হয়েছে।
দিনের বেশিরভাগ সময়ই তরুণী স্ত্রী ওই চেয়ারে বসে গভীর চিন্তায় কাজে মগ্ন থাকত। আপনার কোনো ধারণাই নেই ওই মহিলাকে আমি কি গভীরভাবে ভালোবেসেছিলাম। তার দেহ এত নরম আর আবেদনময় ছিল যে আমার সমস্ত প্রার্থনার যেন পূরণ হয়ে গেল। মহিলাটি ঘর ছেড়ে গেলেই আমার ভীষণ মন খারাপ হয়ে যেত। আমি প্রতিটি মুহূর্তে অপেক্ষা করতাম কখন ফিরে আসবে, কখন কখন। আমি যেন রোমিওর মতোই প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। ধীরে ধীরে আমার মনে হতে লাগলো তাকে না বলে না জানিয়ে আর থাকতে পারবো না। কিন্তু আমি তো নিতান্তই অসহায়। একটি চামড়ার কালো দেওয়াল আমাদের মাঝখানে। হ্যাঁ, একে উন্মাদের স্বীকারোক্তি বলে ভেবে নিতে পারেন, কারণ আমি সত্যিই তার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। অতএব আমি অন্যভাবে নিজেকে প্রকাশ করতে লাগলাম। আমার সব সময় লক্ষ্য ছিল কি করে ওই তরুণীকে একটু বেশি করে আরাম দিতে পারবো। যখনই তিনি বসতেন, চিন্তায় মগ্ন থাকতেন কিংবা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন, আমি অদৃশ্য থেকে তাকে আরো আরাম করে বসতে দিতাম, শুতে দিতাম। আমার মনে হতে লাগলো যেন তরুণীটি চেয়ারটিকে দারুণ ভালোবেসে ফেলেছে। কারণ যখনই তিনি চেয়ারে বসতেন, যেন মায়ের আলিঙ্গনে শিশুর মতো নিজেকে বিলিয়ে দিতেন, কিংবা বিলিয়ে দিতেন নিজেকে প্রেমিকের আলিঙ্গনে। ক্রমে আমার মনে হতে লাগলো উনি যদি আমার দিকে ক্ষণিকের তরেও দৃষ্টিপাত করেন, আমার জীবন ধন্য হয়ে যাবে। সমস্ত সার্থকতা নিয়ে আমি সুখে মৃত্যুবরণ করতে পারবো। ম্যাডাম, নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কার প্রেমে পাগল হয়ে গিয়েছি। সোজাসুজিভাবে বলতে গেলে ম্যাডাম, আপনি ছাড়া আর কেউ নন। যেদিন থেকে আপনার স্বামী এই চেয়ার আপনার জন্য এনে দিয়েছেন, সেই দিন থেকেই আমি হৃদয় যন্ত্রণায় নিপীড়িত হয়ে আছি। কিন্তু আমি এক ঘৃণিত কীট ছাড়া তো আর কিছু নই। আমার একটিমাত্রই অনুরোধ আছে ম্যাডাম, শুধু একবার আপনি আমার সঙ্গে দেখা করবেন। দেখা করবেন কি? আমি জানি আমি আপনার সহানুভূতির যোগ্য নই। আমি নিছক একটা শয়তান। আপনার জুতোর তলার শুকতলা হবার যোগ্য নই আমি। কিন্তু দয়া পরবশ হয়ে যদি আমার শেষ অনুরোধটা রাখেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ম্যাডাম। কাল রাতে আমি চেয়ার থেকে বেরিয়ে এই স্বীকারোক্তিটি লিখেছি, কারণ কোনো জানান না দিয়ে আমি আপনার মুখোমুখি হওয়ার সাহস ধরে রাখতে পারিনি। আপনি যখন এই চিঠিটি পড়ছেন, আমি নিঃশ্বাস বন্ধ করে আপনার বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছি। আপনি যদি আমার অনুরোধ রাখতে সম্মত হন, তবে দয়া করে আপনার রুমালটি জানলার ফুলের টবের উপর রেখে দিন। ওই ইঙ্গিতে আমি আপনার বাইরের দরজা খুলে বিনীত অতিথির মতো ঘরে ঢুকব। এইখানে চিঠিটি শেষ হয়ে গেছে। ইয়োশিতো চেয়ারটি থেকে লাফিয়ে ওঠে। স্টাডি রুম ছেড়ে অন্য ঘরে চলে এসেছিলেন। একবার ভেবেছিলেন পড়ে সমস্ত লেখাটি কুচি কুচি করে ছেঁড়ে ফেলে দেবেন, কিন্তু পারেননি। শেষ পর্যন্ত তাকে পড়তেই হয়েছে। পড়া শেষ হলে ভাবলেন, সেই অশুভ ইঙ্গিতই কি ঠিক হলো? যে চেয়ারে উনি দিনের পর দিন বসেছেন, সেটার মধ্যে কি সত্যি একটা মানুষ বাস করত? যদি সত্যি হয়, তবে কি সাংঘাতিক অভিজ্ঞতার মধ্যে দিয়েই না তিনি গেছেন। হঠাৎ একটা ঠান্ডা প্রবাহ তার মেরুদণ্ডের ভিতর দিয়ে কাঁপুনি ধরিয়ে দিল। মন্ত্রমুগ্ধের মতো তিনি শূন্যে তাকিয়ে থাকলেন। তিনি কি এগিয়ে গিয়ে চেয়ারটা পরীক্ষা করবেন? কিন্তু কি করে তা করবেন? চেয়ারে মানুষটা না থাকলেও ওর নোংরা জিনিসপত্র, খাবার দাবার সব তো থেকেই গেছে। ম্যাডাম, এই যে আপনার আরেকটা চিঠি এসেছে। দে। হতভম্বের মতো চিঠিটা হাতে নিয়েই তিনি নিজের ভেতরকার এক চিৎকারকে রুদ্ধ করে দিলেন।
সর্বনাশ! আবার সেই লোকটা চিঠি দিয়েছে। সেই পরিচিত হাতের লেখা খামের উপর তার তার নাম। অনেকক্ষণ তিনি ইতস্তত করে সাহস ভরে চিঠিটা কাঁপা হাতে খুলেই ফেললেন। দ্বিতীয় চিঠিটা সংক্ষিপ্ত এবং আরেকটা দারুণ চমক দিয়ে গেল। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আপনাকে আবার চিঠি লেখার জন্য। সত্যি কথা বলতে কি, আমি আপনার একজন অনুগত ভক্ত। অন্য খামে যে পাণ্ডুলিপিটা আমি আপনাকে পাঠিয়েছি সেটা নিছক কল্পনাশ্রয়ী, এবং আমি জানতাম অল্পদিন হলো আপনার স্বামী আপনাকে চেয়ারটা কিনে দিয়েছেন। ম্যাডাম, আমার গল্প লেখার প্রচেষ্টার একটা নিদর্শন পাঠালাম আপনাকে। আপনি যদি দয়া করে এই লেখাটা সম্বন্ধে আপনার মতামত দেন, আমি খুবই খুশি হব। যদিও ব্যক্তিগত কারণে এই চিঠিটি লেখার আগেই আপনাকে পাণ্ডুলিপি পাঠিয়ে দিয়েছিলাম, এতক্ষণে নিশ্চয়ই আপনার আগের চিঠির সবটা পড়া হয়ে গেছে। কেমন লাগলো আপনার? ম্যাডাম, যদি সামান্যভাবেও এই লেখাটি আপনাকে আনন্দ দিতে পারে বা পড়ে আপনার মজা লাগে, তাহলে বুঝবো আমার সাহিত্যিক প্রচেষ্টা একেবারে ব্যর্থ হয়ে যায়নি। ইচ্ছে করে পাণ্ডুলিপিতে গল্পের নাম দিইনি। এর নাম ভেবেছি হিউম্যান চেয়ার অথবা রহস্যময় চেয়ার, এই ধরনের কিছু একটা দেব। আমার গভীর শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা রইল ম্যাডাম। ধন্যবাদ। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।